লোডশেডিংয়ে ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ অফিসে ভাঙচুর, যুবককে বেঁধে রাখলেন কর্মীরা। হোস্টেলে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ, এ পর্যন্ত যা জানা গেল। বেঞ্জির অধ্যায়ের নতুন মোড়, আলোচনায় সিডনির সেই বৈঠক। জানাবো স্বাস্থ্যমন্ত্রীর গর্জনের পরও যেই লাউ সেই কদু। এবং সর্বশেষ জানাবো 2 এমপির নিয়োগ বাতিল, কারণ শিবির নেতা জিসান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। লোডশেডিংয়ে ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ অফিসে ভাঙচুর, যুবককে বেঁধে রাখলেন কর্মীরা। চলমান তীব্র লোডশেডিংয়ের ক্ষুব্ধ হয়ে খুলনায় কয়রার পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসে ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় রবিউল ইসলাম নামে এক যুবককে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। পুলিশের স্থানীয় সূত্রে জানা যায়, কয়রা উপজেলার চলমান তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না, এরপর ঘন্টায় ঘন্টায় আসা যাওয়া করে। গত 3 দিন ধরে এমন পরিস্থিতি বিরাজ করছে। এতে ক্ষুব্ধ হয়ে আজ সকালে রবিউল খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির কয়রা জোনাল অফিসে ভাঙচুর চালিয়েছেন। ভাঙচুরের ঘটনায় অফিসের জানালার গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই অফিসের কর্মীরা যুবককে ধরে খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে রাখেন। খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ওই যুবককে আটক করে পুলিশ হেফাজতে নেয়। কয়রা থানার পরিদর্শক শাহ আলম বলেন, বিদ্যুৎ অফিসে হামলার ঘটনায় থানায় আটক যুবকের মানসিক সমস্যা রয়েছে। পরিবার প্রধানকে ডেকে মুসলেখা নিয়ে যুবককে ছেড়ে দেওয়া হবে। কয়রা বিদ্যুৎ অফিসের তথ্যমতে কয়রার চাহিদা 10 মেগাওয়াট, সাতক্ষীরা গ্রিড থেকে 6 মেগাওয়াট বরাদ্দ হয় 18 জুন। এ অবস্থায় লোডশেডিং দিতে হচ্ছে। বর্তমানে 6 নম্বর ফিডার এর মহেশ্বরীপুর, দক্ষিণ বেতকাশী, মহারাজপুর এর আংশিক ইউনিয়ন এলাকায় লোডশেডিং চলছে। ঘাটতি কাটলে সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল হবে। বেঞ্জির অধ্যায়ের নতুন মোড়, আলোচনায় সিডনির সেই বৈঠক। এই যে 1002 লোক টোকায় নিয়ে আসবো আমরা, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো দুবাইয়ের সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের গ্রেপ্তারের খবর প্রকাশের পর নতুন করে আলোচনায় উঠেছে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত সেই রহস্যে ঘেরা বৈঠক। প্রায় 2 বছর আগের একটি ছবি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শুরু হয়েছে তুমুল আলোচনা, বিতর্ক এবং নানা প্রশ্ন। দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দীর্ঘদিন ধরে আলোচিত বেনজির আহমেদ দেশ ছাড়ার পর ঠিক কোথায় কোথায় অবস্থান করছিলেন, কারা তাকে সহযোগিতা করেছিলেন এবং বিদেশে তার যোগাযোগের নেটওয়ার্ক কতটা বিস্তৃত ছিল, সেই প্রশ্নগুলো আবারও সামনে চলে এসেছে। প্রবাসী বাংলাদেশি লেখক ও পরিবেশবাদী ডক্টর নার্গিস বানুর সাম্প্রতিক কয়েকটি ফেসবুক পোস্ট এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় দাবি করেন, বেনজিরকে ঘিরে গড়ে ওঠা কিছু প্রভাবশালী মহল এখনও সক্রিয় রয়েছে এবং তাদের ভূমিকা নিয়ে তদন্ত হলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে। তার পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনুসন্ধানে জানা যায়, 2024 সালে দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগে সামনে আসার পর বেনজির আহমেদ দেশ ত্যাগ করেন। এরপর সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই ও ইউরোপের কয়েকটি দেশ ঘুরে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান নেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। ওই সময় সিডনিতে একটি ব্যক্তিগত বৈঠকে অংশ নেওয়ার ছবিও প্রকাশ্যে আসে, যা এখন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এদিকে বেনজিরের অস্ট্রেলিয়ায় অবস্থান নিয়ে তখনই শুরু হয়েছিল জনমত। ইনভেস্টিগেট অ্যান্ড রিপোর্ট বেনজির আহমেদ ফ্রম সিডনি শিরোনামে অনলাইন পিটিশনের মাধ্যমে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষের কাছে তদন্তের দাবিও জানানো হয়েছিল। সেখানে তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ধরা হয়। দুদকের অনুসন্ধানে বেনজির আহমেদ, তার স্ত্রী ও 2 মেয়ের নামে কোটি কোটি টাকার সম্পদের তথ্য উঠে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, গুম খুনের অভিযোগ এবং আন্তর্জাতিক পর্যায়ে তার নাম ঘিরে বিতর্ক বিষয়টিকে আরও জটিল করেছে। প্রবাসী কমিউনিটির অনেকের মতে, দুবাই গ্রেপ্তারের ঘটনাটি শুধু একজন সাবেক পুলিশ কর্মকর্তার আইনি সংকট নয়, বরং এটি আন্তর্জাতিক অর্থ পাচার, প্রভাবশালী নেটওয়ার্ক এবং প্রবাসী রাজনীতির জটিল সম্পর্কেরও প্রতিচ্ছবি। তাই এখন সবার নজর সেই প্রশ্নে, সিডনির বৈঠকে আসলে কি হয়েছিল আর কারা ছিলেন সেই আলোচিত অধ্যায়ের নেপথ্যের চরিত্র। উত্তর খুঁজছে প্রবাসী সমাজ, অপেক্ষায় বাংলাদেশও। হোস্টেলে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ, এ পর্যন্ত যা জানা গেল। লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি স্কুলের ছাত্রাবাসার 14 বছর বয়সী এক ছাত্রকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে সন্ধ্যায় তাকে হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই ছাত্রের নাম মেহেদি হাসান। সে ফরিদপুর আহমেদ ভুইয়া একাডেমির 8ম শ্রেণীর ছাত্র ছিল। তার বাবা জিয়া উদ্দিন ও মা শারমিন আক্তার সোনাপুর বাজার এলাকায় রাঘবপুর গ্রামের বাসিন্দা। একাডেমির ছাত্রাবাসের আবাসিক শিক্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, গত 14 জুন কলেজ শাখার এক শিক্ষার্থীর মোবাইল ফোন হারিয়ে যায়।
যায়। 414 নম্বর কক্ষের আবাসিক ছাত্র মেহেদী হাসান ফোনটি চুরি করেছে বলে অপবাদ দেওয়া হয়। ইসমাইল হোসেনের ভাষ্য, সন্ধ্যা 7টার দিকে ফোন হারানো ওই ছাত্রসহ 9 জন সিনিয়র শিক্ষার্থী মেহেদীকে 415 নম্বর কক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে চুরির স্বীকারোক্তি আদায়ের জন্য তাকে মারধর করা হয়। মারধরে মেহেদী গুরুতর আহত হয় এবং এক পর্যায়ে তার মৃত্যু হয়। তিনি অভিযোগ করেন, মৃত্যুর প্রকৃত কারণ আড়াল করতে অভিযুক্ত ছাত্ররা মেহেদীর গলায় মাফলার পেঁচিয়ে জানালার গ্রিলের সঙ্গে ঝুলিয়ে দেয়। ওই সময় হোস্টেলের বেশিরভাগ ছাত্র মাঠে খেলাধুলায় অথবা নামাজে ছিল। ইসমাইল বলেন, মাগরিবের নামাজের ঠিক আগে আমরা মেহেদীকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একাডেমি কর্তৃপক্ষ জানায়, ঘটনার পরপরই অভিযুক্ত 9 শিক্ষার্থী ছাত্রাবাস থেকে পালিয়ে গেছে। রামগঞ্জ থানার ওসি বলেন, স্কুল কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে মোবাইল চুরির অভিযোগে মেহেদীকে মারধর করা হয়। তবে শুধু মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে কিনা তা এখনই নিশ্চিত বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এদিকে ছাত্র মৃত্যুর খবরে উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকায় পরিস্থিতি। রাত 9টার দিকে কয়েকশো অভিভাবক স্থানীয় বাসিন্দা স্কুলের বাইরে জড়ো হতে থাকে। রাত 12টার দিকে ক্ষুব্ধ জনতা ভেতরে ঢুকে ভাঙচুর চালায় এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আবাসিক শিক্ষক ইসমাইলের দাবি, ভাঙচুর শিক্ষা প্রতিষ্ঠানটির কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর গর্জনের পরও যেই লাউ সেই কদু। নোয়াখালী সফরে এসে গত মঙ্গলবার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন হঠাৎ 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় চিকিৎসা সেবায় নানা অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ এবং চিকিৎসকদের দেরিতে উপস্থিতির প্রমাণ পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। সঙ্গে সঙ্গে দায়িত্ব অবহেলার দায়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরীকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেন তিনি। তবে স্বাস্থ্যমন্ত্রীর এমন ক্ষোভের পরও হাসপাতালে কোনো পরিবর্তন আসেনি, চলছে আগের মতোই। দুপুর 1টার দিকে হাসপাতাল পরিদর্শনকালে মোবাইল ফোনে তিনি তত্ত্বাবধায়ককে প্রত্যাহারের নির্দেশ দেন। এই নির্দেশনার পরপরই স্বাস্থ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ করেন হাসপাতালের বাইরে থাকা কিছু লোকজন। তাদের বিক্ষোভের মুখে বিরক্তি প্রকাশ করে সেখান থেকে চলে যান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের দায়িত্বশীল একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, সেদিন মন্ত্রীর সামনে বিক্ষোভ করেছেন দালাল ও বহিরাগতরা। মন্ত্রী হাসপাতাল পরিদর্শন শেষে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। সেই সঙ্গে জেলা সিভিল সার্জন ডক্টর আনোয়ার হোসেনকে হাসপাতালের তত্ত্বাবধায়কের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এখনও তদন্ত প্রতিবেদন আসেনি। এমনকি যেসব বিষয়ে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন সেগুলোর কোনোটিতে পরিবর্তন আসেনি, আগের মতো অবস্থায় চলছে। সরজমিনে দেখা গেছে আগের মতোই চলছে সবগুলো ওয়ার্ডের চিকিৎসা সেবা নানা অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ এবং চিকিৎসকদের দেরিতে উপস্থিতি বৃহস্পতিবার পর্যন্ত আগের মতোই ছিল। দুপুরের পর থেকে কোনো চিকিৎসকের দেখা মেলেনি চেম্বারে, নোংরা পরিবেশও কাটেনি। যেই লাউ সেই কদু। সরজমিনে হাসপাতাল ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, ওয়ার্ডের বিভিন্ন স্থানে এখনও ময়লা পানি ও বজ্র পড়ে আছে। সেগুলো পরিষ্কার করার দিকে কারো কোনো নজর নেই। রোগীদের অভিযোগ, আজও বাড়তি টাকা না দিলে মিলছে না চিকিৎসা সেবা। প্রত্যেকটি বেড দিতে হচ্ছে বাড়তি টাকা। একাধিক সরকারি চাকরি প্রার্থী যারা বিভিন্ন সরকারি দপ্তরে যোগদানের জন্য মেডিকেল রিপোর্ট করাতে হাসপাতালে এসেছেন, তাদের মধ্যে অন্তত 5 জন জানিয়েছেন সরকারি ফি ছাড়াও তাদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া হয়েছে। এক্সরে করাতে সরকারি ফি 200 টাকার স্থলে তাদের থেকে 300 টাকা করে নেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য পরীক্ষা করাতেও হয়রানির শিকার হচ্ছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।